হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি, খণ্ড 2, পর্ব 17। লেখিকা স্মিতা শিকদার। বিভিন্ন খুনসুটির পর বিকেলের দিকে দহন চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু যেই না দরজা দিয়ে বাইর হবে তখনই ওহি বলে ওঠে, বাবা, তুমি না বলছিলে আর যাবে না? তাহলে কোনখানে যাচ্ছ? মেয়ের কথায় চোখজোড়া জল করে ওঠে। কি করে বোঝাবে ছোট্ট কন্যাটিকে আশেপাশের পরিস্থিতি? নিজেকে সামলে হাঁটু গেড়ে বসে মেয়ের ছোট্ট মুখশ্রীকে দু হাতের মাঝে নিয়ে আদুরে গলায় বললে, বাবার কাজের জায়গাটা অনেক দূরে, তো তাই এখানে থাকলে বাবা যেতে পারবে না। বাট চিন্তা করো না মামনি, বাবা খুব দ্রুতই তোমাকে নিজের কাছে নিয়ে যাবে। বলে মেয়ের কপালে ভালোবাসার সিক্ত স্পর্শ ভেজা চোখ জোড়ায় দ্রুত বেদ হয়ে গেল। ছোট্ট শিশুটিও কি ভূত কে জানে, দরজাটা চাপিয়ে ভার মুখে টেডি বিয়ার নিয়ে বসে পড়ল। কলিকে নিজের দিকে ঘুরে রুমে ফিরে যেতে দেখে রাকিব বলে ওঠে, জানি আমি অপরাধী, তাই বলে কি শেষ একবার সুযোগ পাবো না? সুযোগ না দিলে একবার নিজের পক্ষটা রাখতে তো দাও শুভ্রকলি। তীব্র আক্ষেপসূচক এ ডাকে সাড়া দেওয়ার জন্য বারবার আনচান করছে তার হৃদয়, কিন্তু মস্তিষ্ক তর্জন গর্জন করে নির্দেশ দিচ্ছে এই পথে না যেতে। বারবার মনে করে দিচ্ছে এই পথে পা বাড়ানোর অতীত পরিণাম। কলি স্বভাবগতই বাস্তববাদী মেয়ে, জীবন যুদ্ধে মস্তিষ্কের কথাই মানে সে, আজও তাই। মোম শয্যাঘরের দরজা মৃদু ভিড়িয়ে ঠোঁট জোড়ায় কাপড় চেপে কাঁদছে, মনে মনে বলছে, আল্লাহ, আমার জীবনটা তো করুণ পরিণতি হলোই, এবার কি আমার মেয়েটারও? সেও বাবা জীবিত থাকতেও পাবে না পিতৃছায়া বলেই ঢুকরে কেঁদে দিল সে। তার বেদনার যে কোনো অন্ত হয় না কখনোই। যখনই এই আশা বুকে বাঁধে তখনই আরও করুণ পরিণতির মুখোমুখি হতে হয় তাকে। রাকিব প্রিয়সীকে দেখার এতদিনে তৃষ্ণা মেটাচ্ছে। তার কাছে মনে হচ্ছে স্বয়ং এক সৌন্দর্যময় নবযুবতী রাজকন্যা শুভ্র বিছানায় গভীর তন্দ্রায় তলে আছে। কিছুক্ষণ আগেই সে রিসিপশন থেকে ডুপ্লিকেট কি নিয়ে এসেছে। যদিও রিসিপশনিস্ট দিতে চায়নি, বেশ ঝামেলা করে নিতে হয়েছে। যখন বলল রুমে থাকা মেয়েটি তার স্ত্রী, তখনও তারা মানতে নারাজ। শেষ পর্যন্ত বিয়ের ছবি ও বিভিন্ন মিথ্যে ঘটনা রটিয়ে বলে এই 7 রাজার ধন খোলার চাবি এনেছে। অপরদিকে কলি খুবই স্বল্প ক্ষমতা সম্পন্ন ঘুমের ওষুধ সেবন করিয়ে ঘুমিয়েছিল, যার ফলে ঘন্টা 3 কেটে যাওয়ার পর তার নিদ্রা হালকা হতে শুরু করেছে। তার বেশ মনে হচ্ছে পাশে কেউ আছে, তার খুব অনাকাঙ্ক্ষিত প্রিয় কেউ। চোখ জোড়া পিটপিট করতে ব্যক্তিটি বলে ওঠে, ঘুম হলো প্রিয়তমা? ঘুম আর কি, ঘোর ভেঙে ঠাস করে বসে পড়ে পাশে তাকালো সে। আতকে উঠে বলল, তুমি, মানে আপনি এখানে? দিয়া বসে বসে আগত প্রায় শিশুটির জন্য অত্যন্ত ভালোবাসার সাথে কাঁথা সেলাই করছে। নিজের ভালোবাসার চিহ্ন মমতা কাঁথায় ফুটিয়ে তুলছে সূচ ও সুতোর দ্বারা। বাঙালি নারীদের, বিশেষ করে গ্রামীণ রমণীদের জন্য কাঁথা ও সেলাই কাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কখনো নিজের জন্য, কখনো পরিবার পরিজনের জন্য বানিয়ে তার প্রতি নিজের মায়া মমতার প্রকাশ করে। আলী হঠাৎ ফোন নিয়ে এসে বলল, আঙ্কেল ফোন করেছেন? নাও। দিয়া ফোন কানে নিতেই অপর পাশ থেকে মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে, আমি দিন 3 মাঝে ঢাকা আসতেছি। মা, তুমি একটু সব ব্যবস্থা করে রেখো, যদি আল্লাহ একটু পাপের বোঝা কমে। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। দিয়াও অস্ফুটভাবে সম্মতি জানায়, নিজেকেও করুণ মুখে দাঁড়িয়ে থাকে। স্ত্রীর ভার মুখ দেখে আলী হাত জোড়ার মাঝে হাত নিয়ে আত্মস্থ করে বলে, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। বারান্দার একধারে ধোয়া উঠানো উত্তপ্ত কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে রাকিব। আর ঠিক বারান্দার প্রবেশদ্বারে বিধ্বস্ত নারীর নয় এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে কলিম। তার বিশাল আঁচল শীতল বাতাসে আলোড়িত হচ্ছে গভীরভাবে, যেন সেও আন্দোলনে বসেছে রাকিবকে নিয়ে, পরিস্থিতিকে নিয়ে। দুজনকেই গ্রাস করছে নিস্তব্ধতা। নীরবতা ভেঙে কলি চোখ মুখ কুঁচকে বলে, যা বলার বলবেন তো, এভাবে আমাকে দাঁড় করিয়ে রাখার? স্তব্ধ এক হাসি দিয়ে
যার না আছে কোনো শব্দ, না কোনো ঝংকার, তবে আছে অনুভূতির সংমিশ্রণ। ক্ষীণ গলায় বলল, বলছি তো শুভ্রকলি, জানার এত তৃষ্ণা কিসের? দোলন চাপা ফুল দেখা যাচ্ছে বারান্দার সামনে। তার দিকে দৃষ্টি স্থির করে বলল, জানো, ফুলের বাগান করার বেশ শখ ছিল, বিশেষ করে এই দোলন চাপা। বয়স তখন 6 কি 7 হবে। বাবা মাকে একদিন বললাম একটা চারা কিনতে। তারা রাগের ফণা তুলে নাকচ করেছিল, কারণ এসব আজে বাজে বিষয়ে অর্থ বা সময় ব্যয় ভারী অন্যায়। মনে মনে কষ্ট পেলেও কিছু বললাম না, কারণ ঝাঁটার বাড়ি আর মায়ের ফ্যাসফ্যাস শব্দ তুলে তুলে করা কান্না বকাবাকি সহ্য করার ক্ষমতা কোনো কালেই ছিল না আমার। তবে একদিন বেশি আন্দোলন করেছিল মন তাদের কর্তৃত্ব বিস্তারের বিরুদ্ধে। কিন্তু সেদিন যা হয়েছিল তা আমাকে সম্পূর্ণ ভিতর থেকে বদলে দিয়েছে। বালকটি যেন মুহূর্তে এক সম্পূর্ণ পুরুষের রূপ নিয়েছিল। লোকটার চাউনিতে আজ অন্যরকম কিছু দেখতে পারছে যুবতী, যা বোঝা বড় দায়। নির্লিপ্ত স্তব্ধ এক চাহনি। অতি শোকেও তো মানুষ পাথর রূপ স্তব্ধ হয়। এসব ভেবেই কৌতূহলী গলায় প্রশ্ন করে, কি হয়েছিল? রাকিব কালো বর্ণের তিক্ত কফির এক চুমুক নিয়ে তিক্ত অতীত ডুবালো। 25 বছরের বিবাহিত এক যুবতী, রাকিবের মা তথা আলিয়া। রূপের জৌলস এতটাই যে চোখ ফেরানো দেয়। রাকিবকে বড্ড শাসন করে মানুষের মতো মানুষ নয়, টাকা কামানোর মতো মানুষ রূপে বড় করতে চায় সে। কারণ মধ্যবিত্ত পরিবারের বড় সংকট হয় অর্থের। তারা না সম্মানের ভয়ে সব ধরনের কাজ বা বিক্রি করে খেতে পারে, না পারে অর্থের অভাবে নিজের নিত্যদিনের সাধারণ চাহিদা পূরণ করতে। স্কুলে রাকিবের সহপাঠী বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সহ বিভিন্ন বই কিনেছে। সে আজ নিয়ে এসেছে তার ক্লাসে। রাকিব সহ আরও 2জন বন্ধু মিলে তার ড্রয়িং ক্লাসে চুপিসারে পড়ল। বেশ মনে গাঁথল রাকিবের এই ধরনের উপন্যাস পড়াটা। মনে মনে ভাবল, আজ মাকেই বলবো আমাকে একটা উপন্যাস কিনে দিতে। প্রায় রাত নেমে পড়েছে। ছেলেটা ভিতরের ঘরে ভাঙা কাঠের দরজা বেরিয়ে পড়ছে, আর আলিয়া নিজের স্বামীর আগমনের আশায় বসে আছে। বাড়িতে শুধু দুমুঠো চালই আছে, যা সে একটু আগে চুলোয় বসিয়ে এসেছে। তবে তরকারি তো লাগবে সাথে। রাকিবের বাবা বলেছে সে নিয়ে আসবে। রাকিবের বাবা ফিরলেন, হাতে বড় দুটো কাতল মাছ, থলি ভর্তি সবজি। স্বামীর হাতে এসব দেখে চোখ জোড়া যেন জল জল উঠল। তিনি বললেন, এত পয়সা কই পাইলা রাকিবের আব্বা? এত কিছু আনলা? ঘরের বউয়ের মতো থাকো, এত কিছু জানুন লাগবো না। হাস্যজ্জ্বল মুখটা কেমন যেন মিনিয়ে গেল। তবুও খুশ মেজাজে বলল, আচ্ছা তাইলে আমি রুই মাছ কড়া কইরা ভাই জানি, বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন। রাকিব ভাবল, মায়ের কাছে এখনই চাবে। যেই না ঘর থেকে বের হবে, তখন উঠান থেকে হই হুল্লোড় শোনে। দৌড়ে বাইরে যেয়ে দেখে বাবাকে লোকজন গালাগাল ও মারধর করছে। মা এক নারীর পা ধরে মাপ চাচ্ছে। পরক্ষণেই শুনে বাবা নাকি জমিল ব্যাপারীর সাথে প্রতারণা করেছে ব্যবসায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জমিল ব্যাপারী বড় ভালো মনের মানুষ হওয়ায় আলিয়ার কান্নায় মাফ করে দেয়। ধরাধরি করে ঘরে নিয়ে এসে স্বামীর গায়ে ছ্যাঁক দিতে শুরু করে। ভেজা গলায় বলে, কি দরকার ছিল আপনের এসব করার? এক চর পড়ে আলিয়ার গায়ে, যদিও এত লাগেনি। জীর্ণ গায়ে তার স্বামী বলে ওঠেন, ভাবি না। রাকিবের দাদিও তেড়ে উঠে বলল, হরলো সেমরি, দিলি তো আমার অসুস্থ পোলাটার মেজাজ খারাপ কইরা। আকামা একটা, খালি হান্ডি বইরা খাইতে আর লেটকা মাইরা ঘুমাইতে পারে। বলে পুত্রবধূর ঘাড়ে ধরে ধাক্কা দিলেন। তিনি যেয়ে পড়লেন ঠিক রাকিবের পায়ের কাছটায়। রক্তারক্তি হয়নি ব্যাপারটাও, তবু ললাটটা ফুলে গিয়েছিল। রাকিব সকালের দিকে সেদিন শুধু ফ্যাল করে তাকিয়েছিল। রাতের আধারে বাবা তার কাছে এসেছিলেন। তিনি ভেবেছিলেন পুত্র ঘুমিয়ে। পুরুষ হয়ে চাপা কান্না ভেঙে পড়েছিলেন। মৃদু গলায় বলেছিলেন, বাবা, এই সংসারের বোঝা টানতে আমার আর ভালো লাগে না। তুই না থাকলে কবে বনমাস বের হয়ে যাইতাম। আর ভালো লাগে না। তোর মা দাদির ক্যাশ অভাবের পরদিন আবিষ্কার করেছিল এক নতুন রাকিবকে, যে আগের মতো শৌখিন নয়, যার মাঝে শিশুসুলভ আচরণ নেই। তার জীবনের প্রতিটি দিন শুধু একটা আকাঙ্ক্ষায় কাটতে শুরু করেছিল, অনেক অর্থের মালিক হতে হবে। বাবাকে এই বোঝা থেকে মুক্ত করতে হবে। মাকে তার প্রাপ্ত সম্মান দিতে হবে। বর্তমানে
জল জল চোখ জোড়ায় সামনের পুরুষটিকে দেখছে। লোকটির চোখে বিন্দু মাত্র জলের ছোঁয়া নেই, কেমন এক নির্লিপ্ত ভঙ্গিমা ও চাহনি। রাকিব মৃদু হাসি ফুটিয়ে বলে, মায়ের ফ্যাস ফ্যাস তোলা কান্না বকাবকি অসহ্য লাগতো কেন জানো? নিজেকে সামলে কলি বলল, কেন? কারণ তার কান্না আমায় অসহায় বোধ করা হতো। তিনি কাঁদতে কাঁদতে প্রায়শই বলতেন, আমার জন্যই এমন সংসারে ভাত খেয়ে গেলেন, না হলে অন্যত্র বিয়ে করে অথবা গার্মেন্টসে খেটে খেতেন। তখন আমার নিজেকে কতটা অসহায় লাগতো ভাষায় প্রকাশ করার মতো না। নিজেকে তেমনভাবে প্রস্তুত করেছিলাম, অনুভূতিহীন, টাকা কামানোর একটা মেশিন মাত্র। নিজের শখ আহ্লাদে ভুলে গিয়েছিলাম, যদিও বইয়ের নেশাটা ঠিকই জেঁকে ধরেছিল চাকরিটা হওয়ার পর, কারণ তা আমাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যেত। তবে বিয়ে সংসারে ঝড় ঝামেলা বেশ ভয় পেতাম। বাবার পরিস্থিতি দেখে মনে বেশ ভয় জমে গেছিল, বোঝা মনে হতো এসবকে। দেখো হলো তাই, মায়ের সাথে তোমার ঝামেলা চললো, আমার এমনেও সংসারে ধ্যান নেই। উদাসীন আমি। মায়ের বারবার তোমাকে নিয়ে করা বিচারি কিংবা তোমার অভিযোগ বরাবরই মাকে প্রাধান্য দিতাম, বিরক্তি থেকে কিংবা সংসারের প্রতি উদাসীনতা ও মায়ের কষ্টের জন্যই। আসলে আমরা তো এভাবে দেখে এসেছি, বড় হয়েছিলাম। হয়তো শিক্ষা ঠিকই নিয়েছিলাম, তবে মন মানসিকতা শিক্ষিত করা হয়নি। এরপর প্রায় 10-15 মিনিটের নীরবতা চলল তাদের মাঝে। তা ভেঙে রাকিবই বলে ওঠে, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো, আমি আমার রুমে যেয়ে দুজনের ডিনার অর্ডার করে দিচ্ছি। বলেই কোন দিকে না তাকিয়ে চলে গেল সে। নারীটিও নিষ্পলক দৃষ্টিতে তাকে দেখলো। কেটে গেল আরও একটি দিন। মোম মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় ফিরছিল। তখনই কানে এলো বিভিন্ন লোক, বিশেষ করে প্রতিবেশীদের কানাঘুষা। কালেরই বাসায় মরদ ঢুকাইয়াতে দেখছিলাম। আল্লাহ জানে কি আকাম করছে, মনের ভিতরে এত কুরকুর করে। ওই মায়াটা বাইর হইতেই মরদ ঢুকাইছে, সি। অশ্রু উদয় উপচে পড়েছে মোমের। মুখশ্রীতে আঁচল চেপে দ্রুত পায়ে বাড়ির দিকে চলে যায় সে। বাড়ির কেচে কেটে পৌঁছতেই দেখে সেখানে আগে থেকে দহন দাঁড়িয়ে। উফ, এতক্ষণ লাগে আসতে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মোম কিছু বলবে তার আগেই পাশের বাড়ি 30 ঊর্ধ্বে বধূটি বলে ওঠে, ওই দেখছোস, বাড়ির ভিতরে আবার এই মরদ ঢুকাইছে তামাশা করতে। তয় ভালোই সুন্দর জোগাইছে, কিন্তু এমন কালি কেমনে পড়লো? দহনের রাগে ক্ষোভে কপালের রক নীলচে বর্ণের হয়ে যাচ্ছে। সে নাক ফুলে সে দ্রুত পায়ে নাইটির কাছে গেল। তাকে আসতে থেকে সেও হকচকিয়ে গিয়েছে। কি বললেন আপনি প্রজাপতিকে? নিজে যা সবাইকে তা মনে করতে নেই, জানেন তো। আর আমার প্রজাপতি কালোই ভালো, অ্যাটলিস্ট মনটা আপনার। সরি, তোর মতো কুৎসিত না। যুবকের রাগী সুরে বলা কথা শুনে নারীটিও ফোঁসফোঁস করতে উত্তর দিল, এই বলা, তোমার সাহস তো কম না? আমার সাথে গলা বাইরাও। মিছা কথা কইছি নি আমি, হাঁচা কথা কইছি। একলা ঘরে জোয়ান ছেলে মেয়ে কি কোকাম ঘটায় আমরা জানি না। তুমি কি ওর জামাই লাগোনি? তোমারে ঘরে ঢোকাই যাও। হ্যাঁ, ওর জামাই লাগে। এই দেখেন আমাদের বিয়ের ছবি। বলে মোবাইলটা বের করে কভার ফটোটা দেখে। তারপর আবার বলে, ওইও আমারই মেয়ে। ও রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিল। খুঁজে পেয়েছি দেখে এই বারবার আসি। যত সব সিক পিপুল। মানুষের গায়ে ময়লা আছে নাকি না দেখা নিজেরটা গা দেখেন আগে। বলেই মোমের হাতে